গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের একটা এসে পড়াবো স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা অটোবায়োগ্রাফি দ্য উইংস অফ ফায়ার, এবং তারই একটা এক্সট্রাক্টেড পার্ট মানে উদ্ধৃত অংশ এখানে দেওয়া হয়েছে। স্ট্রং রুটস, স্ট্রং রুটস মিন শক্ত শেকড়। গাছ যেমন মহিরুর ধারণ করে, বিরাট বড় একটা আকার নেয় আমরা দেখি, তো আমাদের মনে রাখতে হবে গাছটা যতটা আমরা দেখতে পাচ্ছি তার চেয়ে বেশি অংশ কিন্তু মাটির নিচে রয়েছে। শেকড়টা শক্ত বলেই গাছটা দাঁড়িয়ে আছে। তেমনিভাবে মানুষ কতটা সফল হবে বা সে কোন জায়গায় পৌঁছাবে তার কিন্তু নির্দেশ তার পরিবার থেকেই আসে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা বিরাট বড় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেই এসেছিলেন। তো রুট, শেকড় মানে হেরিডিটি, মানে বংশগৌরব। আব্দুল কালাম যে কিনা রামেশ্বরমের মতো একটা ছোট্ট দ্বীপ শহর থেকে জন্মে পৃথিবীর শুধু নয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী হয়েছিলেন, পরবর্তীকালে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন। তো তিনি মনে করতেন আর কি তার এই সাফল্য, তার এই জীবনের যেটুকু তিনি পৌঁছেছেন, যেখানে পৌঁছেছেন তার পিছনে তার বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি ছিল। যদিও তার বাবা বা মা কেউ শিক্ষার দিক দিয়ে বলো অথবা অর্থের দিক দিয়ে বলো অত্যন্ত প্রভাবশালী বা অত্যন্ত সফল ছিলেন না, তথাপি আব্দুল কালাম মনে করতেন তার বাবা মার জীবনে, তার জীবনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, এবং সেটাই তিনি তার উইংস অফ ফায়ার প্রবন্ধে তিনি লিপিবদ্ধ করে গেছেন। আমরা সেটা নিয়ে আজকে চর্চা করব। স্ট্রং রুটস, শক্ত শেকড়। এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের পুরো নাম হচ্ছে আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। ওকে, এটা অটোবায়োগ্রাফি, তার মানে বুঝতে পারছো তোমরা, ফার্স্ট পার্সনে লেখা আছে। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. লেখক আব্দুল কালাম, তিনি একটি তামিল পরিবারে জন্মেছিলেন। রামেশ্বরম তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে, দক্ষিণ ভারতের একটি ছোট্ট দ্বীপ শহর, যেটা কিনা এখন বিখ্যাতও বটে। সেখানে একটি শিব মন্দির রয়েছে, হিন্দুদের কাছে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে গণ্য করা হয় রামেশ্বরমকে। এবং রামেশ্বরমের একটা প্রাকৃতিকভাবেও খুব সুন্দর, তার কারণ রামেশ্বরম যেতে গেলে যে রাস্তাটা দিয়ে যেতে হয় না, সেটা একেবারে সমুদ্রের মধ্যে একটা রেল লাইন এবং একটা প্যারালালি একটা বাস রাস্তা রয়েছে, যেটা পুরো সমুদ্রের মধ্য দিয়ে গেছে আর কি। এবং সেটা একটা অত্যন্ত সুন্দর একটি মানে কী বলবো হেরিটেজ রাস্তা বলা যায়, সেই রাস্তা যেটা চেন্নাই থেকে রামেশ্বরম গেছে। তো তোমরাও নিশ্চয়ই কখনো যাবে আর তোমাদের ভালো লাগবে রামেশ্বরম শহরটাতে। তো লেখকের জন্ম কিন্তু রামেশ্বরম শহরে, যেটা ছোট্ট দ্বীপ এবং আগে মাদ্রাজ রাজ্যের অন্তর্গত ছিল। লেখকের বাবা, হিজ ফাদার জয়নুল আবেদিন, had neither much formal education nor much wealth. তার না ছিল পুঁথিগত অনেক বিদ্যা, না ছিল অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য। স্টিল ডিসপাইট, তথাপি দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই বাধাগুলো থাকা সত্ত্বেও হি পজেসড এ গ্রেট ইনার উইজডম, তার মধ্যে ছিল গভীর আধ্যাত্মিক জ্ঞান, অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং পরোপকার বা মানুষের সেবা করার মতো তার একটা মন ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা, লেখকের মায়ের নাম আশিয়াম্মা, এবং তিনি তার বাবার যোগ্য ধর্মপত্নী বা সহধর্মিণী ছিলেন। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে, আমি মানে লেখক বলছেন যে আমি গুণে বলতে পারবো না আমার বাড়িতে প্রত্যেক দিন কত মানুষ খেত। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফর মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। আমার পরিবার যৌথ পরিবার, লেখকের যৌথ পরিবারে যত মানুষ বাস করতো, দুপুরবেলা লাঞ্চের সময় দেখা যেত তার চেয়ে অনেক বেশি মানুষ প্রত্যেক দিন আহার করতেন লেখকের বাড়িতে। আসলে জয়নুল আবেদিন মানে লেখকের বাবা একজন ধর্মগুরু ছিলেন, খ্রিস্টান ধর্মগুরু ছিলেন, এবং অনেক মানুষ তার কাছে বিভিন্ন ধর্ম উপদেশ নিতে বা বিভিন্ন আপদে বিপদে পরামর্শ নিতে আসতেন, এবং কেউ তার বাড়ি আসলে তিনি না খেয়ে যেতেন না। লেখকের মা আশিয়াম্মা অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, লেখকের বাবা মাকে শহরের সবাই অত্যন্ত আদর্শ পতিপত্নী হিসেবে সম্মান করতেন।
My mother's lineage was the more distinguished. One of her forebears having been bestowed the title of Bahadur by the British. লেখকের মা, আব্দুল কালামের মা, আমি আগেই বললাম যার নাম আসিয়া মা, তার বংশ গৌরব, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লেখকের বাবার থেকে একটু বেশি ঐতিহ্যপূর্ণ ছিল। তার কারণ লেখকের মায়ের বংশের কেউ না কেউ কোনো একদিন বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন ব্রিটিশদের দ্বারা। তখনকার দিনে বাহাদুর ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সম্মান। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। লেখকের অনেকগুলি ভাই বোন ছিল। এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস। লেখক হাইট খুব বেশি ছিল না তার, এবং দেখতেও তিনি অত্যন্ত আকর্ষণীয় হ্যান্ডসাম ছিলেন না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম। যদিও লেখকের বাবা মা ছিলেন খুব সুন্দর এবং উচ্চতাও তাদের খুব ভালো ছিল। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th century। লেখক বাস করতেন তাদের প্রাচীন যে পূর্বপুরুষের বাড়ি 19বিংশ শতাব্দীতে তৈরি সেটা। ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম। তখনকার দিনের বাড়িগুলি কেমন তৈরি হতো আমরা জানি, ইট এবং চুনসুরকি দিয়ে তৈরি, এবং মস্ক যে ওখানে যে রয়েছে একটা মানে মুসলিমদের যে ধর্মস্থান, সেখানে রাস্তার ধারে তার বাড়ি ছিল। মাই অস্ট্রি ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারি। লেখকের বাবা অত্যন্ত সহজ সাদাসিধে বিলাসিতাহীন জীবনযাপন করতে পছন্দ করতেন। অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, যে কোনো অপ্রয়োজনীয় বিলাসিতা অপচয় তিনি পছন্দ করতেন না। However, all necessities were provided for. কিন্তু বেঁচে থাকার জন্য যে যে বেসিক জিনিসগুলো দরকার, প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য বা পোশাক আশাকের দিক দিয়ে তিনি কার্পণ্য করতেন না। যে মেডিসিন হোক, ফুড হোক বা ক্লথিং হোক। ইনফ্যাক্ট আই উড সে মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়াল অ্যান্ড ইমোশনালি। লেখক বলছেন আমার শৈশব ছিল অত্যন্ত সুরক্ষিত, সেটা মানসিকভাবে এবং বিষয়গত দিক দিয়ে। একটা বাচ্চা বড় হওয়ার জন্য দুটো জিনিস লাগে, একটা যে বাবা মার সঠিক ভালোবাসা, আর শিক্ষা, স্বাস্থ্য বা পোশাক আশাক যে বেসিক নিডস, কোনো দিকেই আমার কিন্তু অভাব ছিল না। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। লেখক একটু মায়ের বেশি কাছে ছিলেন এবং মায়ের সঙ্গে বসেই তিনি আহার করতে পছন্দ করতেন, রান্নাঘরে বসে। তখনকার দিনে এরমই পদ্ধতি ছিল, কলার পাতায় করে বসে পাত পেরে খাওয়া যেটা বলে আর কি। She would place a banana leaf before me, on which she then ladled rice, aromatic sambar, variety of syrup, homemade pickle, and a dollop of fresh coconut chutney. অত্যন্ত সহজ সরল সাদাসিধে বা বিলাসিতাহীন খাবার, যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো বটে। দেখো, ব্যানানা লিফ কলার পাতায় দেওয়া হতো, ল্যাডলেড রাইস তার মানে নরম ভাত, একটু গলা ভাত, হজমের পক্ষে বেশি ভালো হবে। অ্যারোমেটিক সাম্বার মানে সুগন্ধি ডাল। এ সরি ইন্টারাপশন। তো লেখক কলার পাতায় রান্নাঘরে বসে মায়ের সঙ্গে বসে খেতেন, এবং খাদ্যের যে তার তালিকা ছিল, মেনু ছিল, সেখানে দেখলে তোমরা গলা ভাত, সুগন্ধি ডাল এবং সার্ভ হোমমেড পিকল, অনেক কড়া ধাতের মানে খুব কড়া চাটনি, আর তার সঙ্গে কি নারকেলের চাটনি। জানো তোমরা দক্ষিণ ভারতে নারকেলের একটা প্রচলন আছে, সব খাবারে নারকেল এবং টক এটা তারা পছন্দ করে। দ্য শিব টেম্পল which made Rameswaram so famous to pilgrims was about 10-minute walk from our house. লেখকের বাড়ি থেকে রামেশ্বরমের সে বিখ্যাত যে শিব মন্দির, যেটা সারা পৃথিবীতে হিন্দুদের কাছে একটি পবিত্র তীর্থস্থান বলে গণ্য করা হয়, সেখান থেকে হেঁটে 10 মিনিটের পথ ছিল লেখকের বাড়ি থেকে। Our locality was predominantly Muslim, but there was quite a lot of Hindu families too, living amicably ভাবতে পারো, with their Muslim neighbors. তো লেখক যে এলাকাতে বাস করতেন প্রিডমিনেন্টলি মুসলিম, যদিও মুসলিম অধ্যুষিত ছিল, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু, তবে অনেক হিন্দু পরিবারও বাস করতেন সেখানে। লিভিং অ্যামিকেবলি মানে সৌভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে বাস করতেন তারা। মুসলিমদের সঙ্গে হিন্দুদের কোনো বিবাদ ছিল না। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি ওয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার। লেখকের এলাকাতে একটা পুরনো মুসলিমদের যে তীর্থস্থান মানে ধর্মাচরণ করে, যেটা কি বলে ওটাকে, মসজিদ,
একটা পুরনো মসজিদ ছিল এবং লেখকের বাবা লেখককে নিয়ে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সেখানে নামাজ পড়তে যেত। I had not faintest idea of the meaning of Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. লেখক ওই আরবি ভাষায় উচ্চারণ করা নামাজের যে মন্ত্রগুলি সম্বন্ধে তার ন্যূনতম ধারণা ছিল না, কিছুই তিনি বুঝতেন না। তবে তার কোনো কারণে মনে হয়েছিল এই প্রার্থনাটা আল্লাহর কাছে বা ভগবানের কাছে সোজা পৌঁছে যাবে। When my father came out of the mosque after the prayer, people of different religions would be sitting outside waiting for him. লেখকের বাবা যখন মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেন, অসংখ্য মানুষ তার জন্য অপেক্ষা করতেন এবং তারা কি করতেন, তারা তার কাছে ধর্ম উপদেশ নিতেন। Many of them offered bowls of water from my father, who would dip his fingers in them and say a prayer. অনেকে তো আবার ঘটিতে করে জল আনতো, আর লেখকের বাবা সেই জলের মধ্যে আঙুল দিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করে দিতেন, জল পোড়া বলি যেটা, জলের উপর কিছু মন্ত্র পড়ে দিতেন এবং তারা সেগুলো বাড়ি নিয়ে দিতেন। দিস ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। তারা সেই জলটাকে নিয়ে তাদের বাড়িতে অসুস্থ মানুষগুলোকে নিয়ে গিয়ে খাওয়াতো। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফেন থ্যাঙ্কস আফটার বিং কিউর। আবার সেই মানুষগুলো কিছুদিন পর আবার বাড়িতে আসতেন লেখকের এবং বাবাকে নমস্কার করতেন, ধন্যবাদ দিতেন যে তাদের বাচ্চারা নাকি, তাদের বাড়ি অসুস্থ মানুষরা কিছু ভালো হয়ে গেছে জল পোড়া খেয়ে। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ মার্সিফুল। বাবা বলতেন আমাকে নয়, আল্লাহকে ধন্যবাদ দাও, সবই তার কৃপা। The high priest of Rameswaram temple, Paksi Lakshman Shastri, was a very close friend of my father's. ভেবে দেখো, লেখকের বাবা একজন মুসলিম ধর্মগুরু আর তার সবচেয়ে প্রিয় বন্ধু যে রামেশ্বরম মন্দিরের সবচেয়ে বড় পুরোহিত হিন্দু ধর্মগুরু, যার নাম কিনা পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী। তারা দুজনে অভিন্ন হৃদয়ের বন্ধু ছিল। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. আমার মনে পড়ে ছোটবেলা অনেক দেখেছি যে মুসলিম ধর্মগুরুর একটা আলাদা পোশাক আছে, মাথায় টুপি আছে, তোমরা জানো একটা পার্টিকুলার পোশাক পরে তারা ধর্মচর্চা করে। আবার হিন্দুদের যা থাকে গায়ে উত্তরীয় গেরুয়া রঙের পোশাক, গলায় একটা পৈতে ইত্যাদি ইত্যাদি। তো সেই মুসলিম ধর্মগুরু এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবেদিনের সঙ্গে হিন্দু ধর্মগুরু পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী গভীর ধর্মচর্চা করতেন প্রায়শই একসাথে বসে। আই আস্কড when I was old enough to ask question, একবার আমি একটু বড় হয়েছি যখন, প্রশ্ন করলাম আমি বাবাকে। I asked my father about the relevance of prayer. আমি বাবাকে বললাম যে বাবা প্রার্থনা করে কি হয়। My father told me there was nothing mysterious about prayer. বাবা বলেছিলেন প্রার্থনার মধ্যে কোনো রহস্য নেই, কোনো জাদু নেই, rather prayer made possible a communion of spirit between people. কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে প্রার্থনার মধ্য দিয়ে মানুষের মধ্যে, আত্মার মধ্যে একটা একতা আসে। কি করে? when you pray, যখন আমরা একটা কোথাও গিয়ে ধর্ম সবাই গিয়ে প্রার্থনায় বসি, you transcend your body, তখন তোমার শরীরের মধ্যে তুমি থাকো না, become a part of the cosmos, নিজেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ মনে করো, which knows no division, সেখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই, ধনী দরিদ্র, জাতপাত, ভাষা, কোনো ভেদাভেদ নেই, সবাই একই মন্ত্র উচ্চারণ করি, একই ঠাকুরের উদ্দেশ্যে বা একই ভগবানের উদ্দেশ্যে, সেটা যখন আমরা একই মন্ত্র উদযাপন করি তখন কিন্তু ধনী দরিদ্র, উচ্চ নিচ, গায়ের রং, জাত ধর্ম কোনো কিছু বিভৎস থাকে না, সবাই এক মন্ত্রে যখন অনুপ্রাণিত হই সবার আত্মাগুলো যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে মিশে যায়, এটাই প্রার্থনার প্রাসঙ্গিকতা। আজকে এটুকুই থাক, পরের দিন আমরা এটাকে শেষ করবো।